আজকে আমরা পড়বো হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা পার্ট, ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে রিস্ক অ্যানালাইসিস। সো আমাদের যদি মনে থেকে থাকে, আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট লেকচার 2 তে দেখেছিলাম এবং ওটার একটা পার্ট বাকি ছিল, রিস্ক অ্যানালাইসিস, সেটা হচ্ছে আমরা আজকে কভার করব। সো ফার্স্ট অফ অল, রিস্ক বলতে আমরা কি বুঝি সেটা একটু চিন্তা করো। একটা সিনারিও চিন্তা করি, আমরা মনে করো যে আমরা তো এখন সিস্টেম ডেভেলপ করছি বা অ্যাপ ট্যাপ বানাচ্ছি ফর দিস কোর্স। এখন তুমি চিন্তা করো যে তুমি কি করেছো, একটা ফুড ডেলিভারি অ্যাপ ডেভেলপ করেছো। ঠিক আছে, লাইক ফুড পান্ডার মতো একটা ফুড ডেলিভারি অ্যাপ তুমি ডেভেলপ করেছো। এখন তোমার যেই ডেটে হচ্ছে কি লঞ্চ হচ্ছে, তোমার যেহেতু অ্যাপ, তুমি একটা নতুন অ্যাপ লঞ্চ হয়েছে এবং সেটা কি হবে, কনস্ট্যান্টলি হচ্ছে ডাউনলোড হতে থাকবে, তাই না? যে এবং ডাউনলোড, নাম্বার অফ ডাউনলোড হচ্ছে ইনক্রিজও হতে থাকবে এবং ইউজাররা কি করবে, ইউজাররা হচ্ছে অর্ডার নেওয়া শুরু করবে। ঠিক আছে। তো এই এই জিনিসগুলো হচ্ছে খুব কমন, এর জন্যই এই অনেক ইউজাররা ইউজ করবে, অ্যাপ ডাউনলোড করবে, এই জন্যই হচ্ছে আমরা কি করেছিলাম, অ্যাপটা বানিয়েছিলাম এই কথা চিন্তা করি। ঠিক আছে, কিন্তু 1 ঘন্টা পর দেখা গেল যে অ্যাপটা কি করলো, ক্র্যাশ করে গেল। ঠিক আছে, অ্যাপটা ক্র্যাশ করলো, ডেলিভারি সিস্টেম ফেল করলো এবং ইউজাররা বিরক্ত হয়ে হচ্ছে সব আনইনস্টল করে দিল। ঠিক আছে, এবং তোমার রেটিং, এই যে শুরুর দিকে যেটা ছিল, শুরুর দিকে হচ্ছে তোমার যে ডাউনলোড ইনক্রিজ করছিল, এখন সবাই কি করছে, সবাই আনইনস্টল করে দিচ্ছে এবং রেটিং তোমার কমে দেখো কত চলে আসছে, 2.1-এ চলে আসছে। তো এখন এখানে অ্যাকচুয়ালি কি প্রবলেম হয়েছে বলে মনে করো তোমরা? অ্যান্সার দাও, কেউ অ্যান্সার দিতে হবে। অনলাইন ক্লাস মানে এটা না যে আমি সবসময় বলবো আর তোমরা শুনে যাবা। কি হিউজ ট্রাফিক। কি প্রবলেম হতে পারে? এনি আইডিয়া? ট্রাই করো কেউ। লাইক আমার তো জিনিসটা ঠিকঠাক ছিল, সবাই কি করছিল, সবাই হচ্ছে অর্ডার করা শুরু করেছিল, সবাই ডাউনলোডও করছিল, দ্যাটস ফাইন। ঠিক আছে, কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে অ্যাপটা ক্র্যাশ করলো, ডেলিভারি সিস্টেমটা ফেল করলো, ইউজার আনইনস্টল করে দিতে বাধ্য হলো? কি প্রবলেম হতে পারে? আচ্ছা, তো এই জিনিসগুলোই হচ্ছে আমরা এখানে এই লেকচারে আজকে ডিসকাস করব। যে যখন তুমি প্ল্যান করেছিলা ইনিশিয়ালি, এই এই যে আমরা শুরু থেকে হচ্ছে অনেক কিছু প্ল্যান ট্যান করে আসছি, আমরা প্রথম দিকের লেকচার গুলো যদি মনে করতে পারি, যে যখন প্ল্যান করেছিলা তখন সব সময় কি করেছিলা, যে কিভাবে সাকসেসফুল হব, সেই প্ল্যানটা আমরা করেছিলাম। ঠিক আছে, কোনো এখানে কোনো রিস্কের কোনো প্ল্যানিং কিন্তু ছিল না। কিন্তু রিয়ালিটিতে কি হবে, রিয়ালিটিতে দেখা গেল যে তোমার তুমি যে সাকসেস হওয়ার জন্য প্ল্যান করেছিলা, সেখানে কিছু রিস্ক কি করে আসে, কিছু রিস্ক চলে আসে। ঠিক আছে, যে রিস্ক গুলো আমরা আগে থেকে চিন্তা করি নাই, যে এই রিস্ক গুলা হচ্ছে কি হতে পারে, এই রিস্ক গুলা পরে অ্যারাইজ করতে পারে, যদি পরে হয় তখন আমরা এগুলো কিভাবে নিয়ে কাজ করব, কিভাবে হ্যান্ডেল করব, এই জিনিসগুলো আমাদের হচ্ছে কি করা ছিল না, কোন রকম আহ প্ল্যানিং এ ছিল না। ঠিক আছে, তো আমরা যখন এতদিন পর্যন্ত প্ল্যান করেছিলাম, আমরা কি করেছিলাম, নো রিস্ক জোনে ছিলাম, যে কোনো রিস্ক নিয়ে আমরা কোনো কথাবার্তা বলি নাই, কিছু করি নাই, এবং সুন্দর করে সাকসেসফুল একটা প্ল্যান করেছি। কিন্তু যখন কোনো রিয়ালিটিতে আসবো, কোনো ইস্যু অ্যানালাইজ করবে, বেশ কিছু রিস্ক চলে আসবে, সেটা কিভাবে হ্যান্ডেল করতে হয় এটা আমরা দেখি নাই। তো এটা হচ্ছে আমাদের রিয়ালিটি। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আমরা পড়বো আমাদের, এটাই হচ্ছে আমাদের মোটিভেশন অফ রিস্ক অ্যানালাইসিস। ঠিক আছে, যে এই জন্যই আমাদের রিস্ক নিয়ে অ্যানালাইসিস করতে হবে, যে কি ধরনের রিস্ক আসতে পারে, কি রিস্ক আসতে পারে, কিভাবে সেগুলো হ্যান্ডেল করব, ম্যানেজ করব, এই জিনিসগুলো আমাদের এই লেকচার থেকে হচ্ছে আমরা শিখবো। তো প্রথমে আসবো হচ্ছে হোয়াট ইজ আ রিস্ক। রিস্ক বলতে আমরা কাকে বোঝাচ্ছি? রিস্ক ইজ আ পসিবিলিটি অফ অ্যান আনসার্টেন ইভেন্ট or condition that if it occurs it has a positive or negative impact on project objective. সো তার মানে রিস্ক বলতে আমরা বাংলায় যদি শুধুমাত্র বলতে যাই, এটার মানে হচ্ছে ঝুঁকি। ঠিক আছে, এবং ঝুঁকি যে সবসময় কি আসবে, এটা কখনো বলে কয়ে আসে না, তাই না? যে হঠাৎ করে একটা কিছু হয়ে গেল, যেমন আজকে আমরা অনলাইনে ক্লাস করছি, এটা কিন্তু আনসার্টেন ইভেন্ট, এটা কিন্তু আগের থেকে কি ছিল না, আমাদের একাডেমিক ক্যালেন্ডারে ইনক্লুডেড ছিল না। ঠিক আছে, সো রিস্কটা কি? রিস্ক ইজ দ্য পসিবিলিটি অফ অ্যান আনসার্টেন ইভেন্ট অর কন্ডিশন। এবং এই রিস্কটা যদি হয়, এটার আইদার কি থাকতে পারে, কোনো পজিটিভ ইফেক্ট থাকতে পারে অথবা কোনো
নেগেটিভ ইফেক্ট থাকতে পারে প্রজেক্টের উপর, ঠিক আছে? এখন ঝুঁকি নেওয়া বা রিস্কের যে সবসময় কি নেগেটিভ ইফেক্ট থাকবে তার কোনো মানে নাই। নেগেটিভ ইফেক্ট ডেফিনেটলি থাকবে, যে এই কাজটা যদি আমার ঠিক মতো না হয় তাহলে আমি কি করব, ঠিক আছে? তাহলে নেগেটিভলি কিভাবে এটা ইম্প্যাক্ট করবে, এটা একটা হতে পারে। পজিটিভ ইফেক্ট কোনটা, কোনো আইডিয়া কেউ বলতে পারো, যে রিস্ক আবার পজিটিভ কিভাবে হয়? সো পজিটিভ রিস্ক হচ্ছে, এভাবে চিন্তা করতে পারো যে ধরো তুমি একদম নতুন একটা বিজনেস স্টার্ট করতে চাচ্ছ, যেটা তোমার একটা মোটামুটি কি মোটামুটি বেশ ভালো ইনভেস্ট করতে হবে। তা এখন এটা কি করতে পারে, আইদার তোমার ওই বিজনেসটা ফেল করতে পারে আর হচ্ছে সাকসেসফুল হতে পারে, ঠিক আছে? যদি এটা ফেল করে তার মানে হচ্ছে কি ওটা নেগেটিভ ইফেক্ট করলো, আর যদি ওটা আমরা কি করি ওই রিস্কটা নেওয়ার ফলে পজিটিভ একটা ইম্প্যাক্ট আসে, সেটার জন্য হচ্ছে আমরা ওটাকে কি বলবো, পজিটিভ ইফেক্ট, পজিটিভ রিস্ক, ঠিক আছে? তো এইখানে তার মানে রিস্ক হচ্ছে যখনই আসবে এটার পজিটিভ ইফেক্টও থাকবে নেগেটিভ ইফেক্টও থাকবে প্রজেক্টের অবজেক্টিভের উপর। তো আমাদের প্রজেক্টের অবজেক্টিভ বলতে আমরা কাকে কাকে বোঝাচ্ছি, স্কোপ, টাইম, কস্ট আর হচ্ছে কোয়ালিটি। এখন আমরা যেহেতু ইনফরমেশন সিস্টেম নিয়ে কথা বলছি, ইনফরমেশন সিস্টেমের কনটেক্সটে রিস্ক কাকে বলছি, রিস্ক ইজ দ্য প্রবাবিলিটি অফ অ্যান আনফেভারেবল আউটকাম অকারিং ডিউরিং দ্য প্রজেক্ট লাইফ সাইকেল, ঠিক আছে? তার মানে এইখানে হচ্ছে আমরা যে জিনিসটা দেখছি প্রবাবিলিটি, যে কতটুকু সম্ভাবনা আছে একটা আনফেভারেবল আউটকামের, যেটা কোথায় থাকবে প্রজেক্টের লাইফ সাইকেলে হচ্ছে। যদি এরকম হয় সেক্ষেত্রে কি ধরনের রিস্ক আসতে পারে সেগুলো আমরা দেখবো। এবং এখানে একটা কথা বলা আছে দেখো, আনলাইক প্রেডিক্টেবল হার্ডেলস, রিস্ক ইনভলভস আনসার্টেনিটি রিগার্ডিং দেয়ার টাইমিং অ্যান্ড সিভিয়ারিটি, ঠিক আছে? সো আমরা যে যেগুলোকে একদম কি করতে পারবো না, আমরা রিস্ক গুলোকে এক্স্যাক্টলি সবসময় যে এইটাই হবে ওটা কিন্তু ওইভাবে বলতে পারবো না, ঠিক আছে? সো এটা হচ্ছে টাইম বা সিভিয়ারিটির উপর হচ্ছে আনসার্টেইন হয় আর কি, ঠিক আছে? যে এটা আমরা গ্যারান্টি দিতে পারবো না যে এটা এইভাবেই হবে ওইভাবেই হবে, ঠিক আছে? সো এই জিনিসগুলো হচ্ছে আমরা বলছি রিস্ক। ফর এক্সাম্পল, এই যে মনে করো যে বৃষ্টি হলো মাঝখানে কয়েকদিন তোমাদের অ্যাটেন্ডেন্স ছিল না, এটা হচ্ছে কাইন্ড অফ তুমি রিস্ক ধরতে পারো। এটা একটা রিস্ক যে বৃষ্টি ছিল দেখে হচ্ছে এটা আনসার্টেইন ইভেন্ট, ঠিক আছে? এটা কিন্তু বলে কয়ে আসে নাই বৃষ্টি আমাদের সামনে। তো বৃষ্টি ছিল দেখে আমরা ক্লাস করতে আসি নাই, এবং এটা হচ্ছে আনসার্টেইন ইভেন্ট। এবং এই বৃষ্টি কতদিন থাকবে সেটাও কিন্তু আমরা জানি না, ঠিক আছে? তো সেই হিসাবে হচ্ছে আমাদের কি করতে হবে, এগুলোকে আমরা রিস্কের মধ্যে ফেলতে পারছি, ওকে, রিয়েল লাইফের সাথে যদি কম্পেয়ার করি। বাট এখন আমরা একটু ইনফরমেশন সিস্টেমের সাথে চিন্তা করব, যেহেতু আমাদের কাজটা হচ্ছে ইনফরমেশন সিস্টেমের। সো ইন ইনফরমেশন সিস্টেম প্রজেক্ট, রিস্ক ইজ ইনহেরেন্ট ডিউ টু, কি কারণে রিস্ক হতে পারে ইনফরমেশন সিস্টেমে? প্রথমটা হচ্ছে হাই কমপ্লেক্সিটি, ঠিক আছে? যে এত কমপ্লেক্স একটা প্রজেক্ট, এটার কমপ্লেক্সিটির জন্যই হচ্ছে এখান থেকে একটা কোনো রিস্ক চলে আসতে পারে, ঠিক আছে? সো দেয়ার ইজ আ হিউজ পসিবিলিটি যে কমপ্লেক্সিটি যদি অনেক হাই হয় তোমার প্রজেক্ট কিন্তু ফেইল করতে পারে মাঝে মধ্যে। মানে এটা কখনো কখনো হতে পারে, ঠিক আছে? এরপরে আছে র্যাপিড টেকনোলজিক্যাল চেঞ্জ, অর্থাৎ এখন ধরো যেই টেকনোলজি দিয়ে আমি কাজ শুরু করেছিলাম, পরে ধরো অন্য কোনো টেকনোলজি চলে আসলো, আমার হচ্ছে এটা দিয়ে আর হচ্ছে না, ঠিক আছে? এটা একটা হতে পারে। আরেকটা হচ্ছে যে আহ এই যে কিছুদিন পর পর হচ্ছে আমাদের মনে করো যে আমরা কি প্ল্যান করেছিলাম, আমরা প্ল্যান করেছিলাম ফর এক্সাম্পল আমরা জিপিটি 4 নিয়ে কাজ করব, ঠিক আছে? তো কিছুদিন পর হচ্ছে জিপিটি 5 চলে আসলো। তো এটা হচ্ছে কি র্যাপিড টেকনোলজিক্যাল চেঞ্জ, এবং এই চেঞ্জের সাথে আমাদের অ্যাডাপ্ট করতে হবে বা হচ্ছে সামহাও কি করতে হবে, ওইটা আমাদের প্রজেক্টে ইম্প্যাক্ট ফেলতে পারে, ঠিক আছে? এরপর হচ্ছে হিউম্যান অ্যান্ড অর্গানাইজেশনাল ফ্যাক্টর, যে বেশ কিছু হিউম্যান ফ্যাক্টরস থাকবে, বেশ কিছু অর্গানাইজেশনাল ফ্যাক্টরস থাকতে পারে, লাইক কিভাবে কোলাবোরেশন হবে, সবকিছু ঠিকঠাক থাকবে কিনা এই জিনিসগুলো। এবং আনসার্টেন রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট যদি এরকম হয় যে কি রিকোয়ারমেন্ট দিচ্ছে আমরা নিজেরাই বুঝতে পারছি না, বা আনসার্টেন কোনো রিকোয়ারমেন্ট চলে আসলো, এইসব ক্ষেত্রে হচ্ছে আমাদের রিস্ক চলে আসতে পারে। আচ্ছা, এবার দুইটা ডিফারেন্স দেখি, আমরা দুইটা কথা বলছি, একটা হচ্ছে রিস্ক, একটা হচ্ছে আনসার্টেইনটি। রিস্ক গুলোকে আমরা কি করতে পারবো, রিস্ক গুলোকে হচ্ছে আমরা নন আনসার্টেইনটি, ঠিক আছে? তার মানে এটাকে আমরা হচ্ছে আইডেন্টিফাই করতে পারবো আর হচ্ছে অ্যানালাইজ করতে পারবো, এটাকে বলছি আমরা রিস্ক। আর আনসার্টেইনটি কোনটা, যেটা একদম আনপ্রেডিক্টেবল বা আননোন একটা কিছু চলে আসলে সেটাকে বলবো আনসার্টেইনটি, ঠিক আছে? তো রিস্ক কোনটা, রিস্ক হচ্ছে আমরা জানি যে এই টাইপের জিনিসগুলো হচ্ছে হলেও হতে পারে, সেই হিসাবে আমরা আইডেন্টিফাই করব এবং অ্যানালাইজ করব এবং দেখতে হবে যে আমরা কিভাবে জিনিসগুলোকে ম্যানেজ করতে পারি। আচ্ছা,
এবার আসবো হচ্ছে রিস্ক অ্যানালাইসিস অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট কিসের জন্য। সো শুরুতেই একটা সিনারিও দিয়ে আমরা আহ, শুরু করেছিলাম ফার্স্টে ওয়ার্ম আপ সেশন যেটা ছিল, যে একটা রিস্ক অ্যানালাইসিস অ্যাকচুয়ালি কেন ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে ইনফরমেশন সিস্টেমের হচ্ছে বেশ কিছু আনসার্টেনিটি কি করতে হয়, ফেস করতে হয়। ঠিক আছে, এটা সফটওয়্যার প্রজেক্ট হোক, আইটি সিস্টেম হোক, যে কোনো সিস্টেম প্রজেক্ট হোক, এখানে হচ্ছে বেশ কিছু আনসার্টেনিটি চলে আসে যদি কি হয়, চেঞ্জিং ইউজার রিকোয়ারমেন্ট। অর্থাৎ রিকোয়ারমেন্ট ধরো শুরুতে একরকম ছিল, কিন্তু ইউজার কি করে দিয়েছে, ইউজাররা হচ্ছে অন্য কোনো রিকোয়ারমেন্ট দিয়েছে, ঠিক আছে, বা অন্য কোনো রিকোয়ারমেন্টে ইউজারদের জন্য যেতে হচ্ছে। এটা একটা রিস্ক হতে পারে। সেকেন্ড ওয়ান ইজ টেকনোলজিক্যাল কমপ্লেক্সিটি। লাইক এমন একটা টেকনোলজি আমার এখানে ইউজ করার দরকার যেটার জন্য কি না আমি এক্সপার্ট না, বা হচ্ছে আমার টিম এক্সপার্ট না, সেই ক্ষেত্রে হচ্ছে একটা রিস্ক চলে আসে। তারপর হচ্ছে ইন্টিগ্রেশন ইস্যু, যে ইন্টিগ্রেশনটা আমরা কিভাবে করব। ঠিক আছে, যে সফটওয়্যার হার্ডওয়্যার ডেটাবেস যাই হোক, যা যা লাগবে সবকিছু ইন্টিগ্রেট কিভাবে করব, কিভাবে ডিপ্লয় করব, এই ধরনের কিছু একটা ইস্যুস আসতে পারে। তারপর আছে রিসোর্স কনস্ট্রেন্ট। রিসোর্স কনস্ট্রেন্ট কাকে বলছি, যে ধরো তোমার যেই রিসোর্সটা প্রয়োজন, ধরো তোমার একটা পাওয়ারফুল জিপিইউ দরকার কিছু একটা কাজ করার জন্য, একটা প্রজেক্ট করার জন্য, ঠিক আছে, কিন্তু সেই জিনিসটা তোমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবল নাই। সো দিস ইজ কল্ড রিসোর্স কনস্ট্রেন্ট। তো এই এই ধরনের হচ্ছে আনসার্টিনিটি চলে আসতে পারে। এখন রিস্ক যদি আমরা কি না করি, রিস্ক যদি আমরা আগে থেকে ম্যানেজ না করি যে কিভাবে এই সিচুয়েশন গুলো আমরা হ্যান্ডেল করব, তাহলে কি হতে পারে দেখো, কস্ট ইনক্রিজ। অর্থাৎ তোমার প্রজেক্টের যতটুকু হচ্ছে কস্ট বা বাজেট আমরা ঠিক করেছিলাম সেটা বেড়ে যেতে পারে। তারপর হচ্ছে ডেডলাইন ফেল। ঠিক আছে, ধরো রিসোর্স তোমার কাছে এখন নাই, কিন্তু তুমি কি করছো, এই রিসোর্সের জন্য তোমার খোঁজার জন্য, ম্যানেজ করার জন্য অনেক সিগনিফিকেন্ট টাইম ধরো চলে গেল। বা এই যে টেকনোলজি কমপ্লেক্সিটি, এই টেকনোলজি বোঝার জন্য তোমার অনেক টাইম চলে গেল, সেই ক্ষেত্রে তোমার মেইন প্রজেক্টে কি করতে পারে, ইম্প্যাক্ট করতে পারে, যে ডেডলাইন ফেল করার জন্য। তারপর হচ্ছে সিস্টেম ফেলস ডিউ টু মিট রিকোয়ারমেন্টস। ঠিক আছে, তুমি যে রিকোয়ারমেন্ট গুলো আছে সিস্টেম হচ্ছে সেগুলোকে মিট করছে না, এই প্রবলেম গুলো হতে পারে রিস্ক যদি আমরা কি না করি, ঠিক মতো ম্যানেজ না করি। এবং ফাইনাল আউটকাম হিসেবে প্রজেক্টটাই কি হয়ে যেতে পারে, ক্যান্সেল হয়ে যেতে পারে। ঠিক আছে, সো এই জন্য হচ্ছে আমাদের রিস্ক অ্যানালাইসিস এই টার্মটা বা এই কাজটা করা ইনফরমেশন সিস্টেমের জন্য খুবই আহ, জরুরি। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসবো হচ্ছে যে প্রজেক্টের রিস্কের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, সেই জিনিসগুলো দেখবো। প্রথমটাকে বলছি আমরা আনসার্টেন। ঠিক আছে, আনসার্টেন কি, এটা হতেও পারে নাও হতে পারে এই জিনিসটা। এরপর আছে মেজারেবল। মেজারেবলের মধ্যে আছে প্রবাবিলিটি ইনটু ইম্প্যাক্ট, অর্থাৎ এটাকে আমরা মেজার করতে পারছি। তারপর আছে টাইম বাউন্ড। এখানে কি হচ্ছে, অকার্স অ্যাট স্পেসিফিক ফেজেস, যে কোনো স্পেসিফিক ফেজে হচ্ছে যদি হয় সেটাকে আমরা বলছি টাইম বাউন্ড। যেহেতু ফেজ বলছি, এটার সাথে হচ্ছে টাইম রিলেটেড। অ্যান্ড ম্যানেজেবল। ঠিক আছে, তো এই জিনিসটাকে হচ্ছে আমরা ইজিলি ম্যানেজ করতে পারবো কোনো একটা স্ট্রাকচার প্রসেসের থ্রুতে। তো এগুলো হচ্ছে আমাদের প্রজেক্ট রিস্কের বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, তো এবার আমরা সিস্টেম ডেভেলপমেন্টে জন্য প্রজেক্টের রিস্কের বেশ কিছু টাইপ আছে, সেই টাইপ গুলো নিয়ে কথা বলবো। প্রথম টাইপ যেটা, সেটা হচ্ছে কি টেকনিক্যাল রিস্ক। ঠিক আছে, টেকনিক্যাল রিস্কে কি বলছে, রিলেটেড টু সিস্টেম ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনোলজি। সো এখানে কি বলছে, সিস্টেম ডেভেলপমেন্ট আর টেকনোলজি, দ্যাট মিনস টেকনোলজি রিলেটেড বা টেকনিক্যাল ইস্যু রিলেটেড যেই প্রবলেম গুলো হয় সেগুলোকে আমরা বলছি টেকনিক্যাল রিস্ক। ঠিক আছে, এক্সাম্পল হচ্ছে র্যাপিড টেকনোলজি চেঞ্জ, যেটা বললাম, যে ধরো আমি একটা কি করতে চাচ্ছি, আহ উইন্ডোজ উইন্ডোজ কি কিছু একটা উইন্ডোজ 10 এর জন্য একটা কিছু বানাতে চাচ্ছি। ইন দা মিন টাইম দেখা গেল যে উইন্ডোজ 10 না হয়ে উইন্ডোজ 11 চলে আসছে। সো ওদের ইউজার ধরো কোনোভাবে বেশি, ঠিক আছে, বা ওইদিকে হচ্ছে সবাই ফোকাস করছে। সো র্যাপিড টেকনোলজি চেঞ্জ এইভাবে হচ্ছে আমাদের ইম্প্যাক্ট ফেলতে পারে। সেকেন্ড ওয়ান ইজ আনফ্যামিলিয়ার ল্যাঙ্গুয়েজেস অর প্ল্যাটফর্মস। ধরো তোমার টিমে এমন একজন আছে যে তোমার কাজটা করানোর জন্য হচ্ছে তার কি দরকার, পাইথন ল্যাঙ্গুয়েজ দরকার, কিন্তু সে হচ্ছে কি জানে না, পাইথন জানে না, বা এই প্ল্যাটফর্মটা দিয়ে কিভাবে কাজ করতে হয় সেগুলো হচ্ছে জানে না। ঠিক আছে, এটা হচ্ছে টেকনিক্যাল রিস্ক। তারপর আছে ইন্টিগ্রেশন ফেইলিয়ার, অর্থাৎ ইন্টিগ্রেশন করার সময় আমরা এই ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড যখন ইন্টিগ্রেট করতে যাব তখন যেগুলো কি মাঝে মধ্যে ফেইল করতে পারে। এন্ড পারফরমেন্স ইস্যুস, ধরো হচ্ছে টেকনিক্যালি আমি সবকিছু ঠিকঠাক করলাম কিন্তু হচ্ছে পারফরমেন্স ভালো দিচ্ছে না, সেই জিনিসগুলো হচ্ছে আমাদের টেকনিক্যাল রিস্কের মধ্যে পড়বে। তো চিন্তা করো হচ্ছে যে আমরা কি ইউজিং এআই বেসড রিকমেন্ডেশন সিস্টেম উইদাউট রিকোয়ার্ড স্কিল, স্কিল ছাড়াই হচ্ছে তোমার একটা কি করছো, নতুন এআই বেসড রিকমেন্ডেশন সিস্টেম ইউজ করছো।
এটা একটা টেকনিক্যাল রিস্কের এক্সাম্পল হতে পারে। সেকেন্ড ওয়ান ইজ প্রজেক্ট ম্যানেজমেন্ট রিস্ক। তো এখানে কি বলছে দেখো, প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা রিলেটেড টু হচ্ছে প্ল্যানিং এন্ড এক্সিকিউশন। ঠিক আছে, প্ল্যানিং এন্ড ম্যাম, এক্সিকিউশন ডিপেন্ড করবে হচ্ছে প্রজেক্ট আমার একটা ম্যানেজমেন্ট। কথা ছিল। ইয়েস। ম্যাম, এর আগেরটা যে এক্সাম্পলটা দিলেন, এআই ইউজ করাটা, ওইটা কেন হচ্ছে ম্যাম টেকনিক্যাল রিস্ক? কারণ হচ্ছে এখানে স্কিল নাই, টেকনিক্যাল স্কিলটা নাই, এই জন্য হচ্ছে হচ্ছে ঠিক আছে, টেকনিক্যাল স্কিল নাই সেই হিসেবে এটা হচ্ছে উইদাউট রিকোয়ার্ড স্কিল, এই জন্য আমাদের এইটা এখানে এই প্রবলেম টেকনিক্যাল রিস্কটা দেখা দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট রিস্ক। এখানে কি বলছে দেখো, এটা হচ্ছে রিলেটেড টু প্রজেক্ট প্ল্যানিং আর হচ্ছে এক্সিকিউশন। ঠিক আছে, তাহলে এখানে প্ল্যানিং আর এক্সিকিউশনে কি কি প্রবলেম হতে পারে সেটা দেখি। পুয়ার টাইম এস্টিমেশন, অর্থাৎ ওই যে শুরুর দিকে আমরা কি করেছিলাম, টাইম এস্টিমেট করেছিলাম মনে পড়ে ল্যাবে, প্রত্যেকটা টাস্কের জন্য কি কি করতে হবে, আহ কতদিন টাইম লাগতে পারে সেগুলো আমরা এস্টিমেট করেছিলাম। এরপরে হচ্ছে ফাইনালি সিপিএম করেছিলাম নাকি পার্ট করেছিলাম, সিপিএম করেছিলাম। ঠিক আছে, সো পুয়ার টাইম এস্টিমেশনটাই যদি তোমার পুয়ার হয়, তাহলে এটা একটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা রিস্ক অ্যারাইজ করতে পারে যে আমি টাইমলি হচ্ছে শেষ করতে পারবো। সেকেন্ড হচ্ছে ইনঅ্যাডিকুয়েট স্কেডিউলিং। ঠিক আছে, স্কেডিউলিং এ যদি ঠিকঠাক মতো না থাকে, যে আমরা যদি টাইম ঠিক মতো এস্টিমেট করতে না পারি, স্কেডিউলিং ডেফিনেটলি কি হবে না, ঠিকঠাক মতো হবে না। তারপর হচ্ছে আনরিয়ালিস্টিক স্কোপ, আমি এমন একটা স্কোপ দিতে যাচ্ছি সেটা অ্যাকচুয়ালি আনরিয়ালিস্টিক বা হচ্ছে ওই টাইমের মধ্যে শেষ করা পসিবল না, এই ধরনের প্রবলেম। পুয়ার কমিউনিকেশন, পুয়ার কমিউনিকেশন কোনটাকে বলছি, এটা দুই ধরনের হতে পারে। ফার্স্ট ওয়ান ইজ তোমার স্টেক হোল্ডার যারা আছে বা হচ্ছে তোমার ইউজার যারা আছে বা আহ, যাদের জন্য তুমি এটা ডেভেলপ করছো তাদের সাথে তোমার কমিউনিকেশন ঠিক নাই, অর্গানাইজেশনের সাথে তুমি কমিউনিকেট করছো না, তুমি নিজের মতো করে হচ্ছে নিজে ডেভেলপ করে যাচ্ছ, অর্গানাইজেশনের সেটা পছন্দ হচ্ছে না, এটা একটা হতে পারে। অথবা হচ্ছে তোমার টিম মেম্বারদের মধ্যে কনফ্লিক্ট থাকতে পারে, যে আমরা যেরকম গ্রুপের মধ্যে ঝগড়াঝাটি করো যেগুলো ইউজুয়ালি, ঠিক আছে, যে কমিউনিকেশন ঠিক নাই, একজন কাজ করছে না দেখে আরেকজনের হচ্ছে বাকি কাজগুলো থেমে আছে, এই জিনিসগুলোকে আমরা বলছি পুয়ার কমিউনিকেশন। এরপর আছে ইনঅ্যাকুরেট কস্ট এস্টিমেশন। সো কোন কাজের জন্য কোন কস্ট থাকবে সেগুলো হচ্ছে আমাদের কি করতে হয়, এস্টিমেট করতে হয়। তো কস্ট এস্টিমেশন যদি ঠিকঠাক মতো না থাকে, তাহলে হচ্ছে আমরা কি করতে পারবো না, আমরা আমাদের এখান থেকে প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা রিস্ক চলে আসে। ঠিক আছে, ফর এক্সাম্পল তুমি হচ্ছে কি করেছো, ইনঅ্যাকুরেট কস্ট এস্টিমেশন, তুমি চিন্তা করলা যে ঈদের জন্য হচ্ছে আমি 3টা ড্রেস কিনবো, আমার বাজেট হচ্ছে কত, বাজেট হচ্ছে 5,000, ঠিক আছে ধরলাম। এখন 3টা ড্রেস কিনতে চাইছো 5,000 টাকা, কিন্তু একটা ড্রেসই তুমি কি করে ফেলছো, 5,000 টাকা দিয়ে কিনে ফেলছো। তো এই ক্ষেত্রে এটা কি হচ্ছে ইনঅ্যাকুরেট কস্ট এস্টিমেশন, মানে তোমার মার্কেট প্রাইসের সাথে এটা কিন্তু কি করে নাই, ঠিক মতো অ্যালাইন করে নাই। ঠিক আছে, বাট দেখা গেল যে মার্কেটে হয়তো ঠিক মতো ওই 3টা ড্রেস 5,000 টাকায় পাওয়া অ্যাকচুয়ালি কি ভেরি ডিফিকাল্ট এখন। ঠিক আছে, যদি একটু ভালো কোয়ালিটির বা ওইদিকে যেতে চাই। তো এগুলো হচ্ছে ইনঅ্যাকুরেট কস্ট এস্টিমেশন। এরপরে হচ্ছে রিসোর্স মিসলোকেশন। তার মানে হচ্ছে যেখানে যে রিসোর্সটা দরকার সেখানে সেই রিসোর্সটা না দিয়ে আমরা কি করছি, অন্য জায়গায় আহ, সেগুলো অ্যাপ্লাই করছি। ফর এক্সাম্পল, তোমার হচ্ছে আহ, ধরো একটা রুম আছে, রুমের মধ্যে ধরো আহ, ছোট একটা রুম, সেখানে তুমি 3টা এসি দিলা। আবার মনে করো একটা রুম খুব বড়, সেখানে তুমি একটা এসি দিলা। ঠিক আছে, তো এটা কি, এটা হচ্ছে রিসোর্স মিসলোকেশন। কারণ কি, বড় রুমটার জন্য হচ্ছে তোমার বেশি এসির দরকার ছিল, কারণ এখানে মানুষ বেশি থাকবে। আর ছোট রুমে কি, ছোট রুমে এসি একটা হলেই চলতো। ঠিক আছে, তো রিসোর্স যেখানে যেটা দরকার সেখানে হচ্ছে সেটা অ্যালোকেট করতে হবে। আচ্ছা, এরপর থার্ড টাইপ অফ যেই রিস্ক আসবে সেটা হচ্ছে বিজনেস অর অর্গানাইজেশনাল রিস্ক। এটা কি হবে, এটা হচ্ছে ইন্টারনাল এনভায়রনমেন্ট থেকে অ্যারাইজ করবে। ঠিক আছে, ইন্টারনাল যেই কথাটা বলছি, ইন্টারনাল এনভায়রনমেন্ট থেকে যেটা আসবে সেটা হচ্ছে বিজনেস অর অর্গানাইজেশনাল রিস্ক। তার মানে ধরো একটা কোম্পানি কি করলো বা একটা অর্গানাইজেশন হঠাৎ করে বিজনেস স্ট্র্যাটেজি তাদের চেঞ্জ করে ফেলো। ঠিক আছে, তো এই ক্ষেত্রে হচ্ছে একটা রিস্ক আমাদের চলে আসতে পারে। এরপর স্ট্যাক হোল্ডার্স কনফ্লিক্ট, যেটা বললাম যে আমাদের স্ট্যাক হোল্ডাররা কোনো কারণে স্ট্যাক হোল্ডারদের সাথে যদি কনফ্লিক্ট হয় সেই ক্ষেত্রে একটা রিস্ক আসতে পারে। তারপর হচ্ছে ল্যাক অফ টপ ম্যানেজমেন্ট সাপোর্ট, টপ ম্যানেজমেন্ট থেকে যদি যদি যতটুকু সাপোর্ট পাওয়ার কথা সেটা যদি তুমি না পাও, সেই ক্ষেত্রে হচ্ছে একটা রিস্ক করতে পারে যে প্রজেক্ট গুলো ঠিকঠাক মতো কমপ্লিট হবে কিনা। এরপর হচ্ছে অর্গানাইজেশনাল রিস্ট্রাকচারিং। অর্গানাইজেশন ধরো হচ্ছে নতুন কিছু কি
লাইক একরকম ভাবে হচ্ছে কাজ করতো, এখন থেকে চিন্তা করলো যে আরেক ভাবে হচ্ছে রিস্ট্রাকচার করবে। ঠিক আছে, সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের অর্গানাইজেশনাল রিস্ক চলে আসতে পারে। তারপর হচ্ছে রেজিস্ট্যান্স টু চেঞ্জ। সো কোনো কিছু যদি ধরো চেঞ্জ করার প্রয়োজন হয়, সেখানে যদি তারা রেজিস্ট করে, এই ক্ষেত্রেও হচ্ছে সমস্যা হতে পারে। অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ পুয়ার কমিউনিকেশন, যেটার এক্সাম্পল হচ্ছে আমরা দিয়ে আসছি যে অর্গানাইজেশনের সাথে তোমাদের বা সিস্টেম যারা ডেভেলপ করছে, কমিউনিকেশনটা ঠিকঠাক থাকতে হবে। স্টেক হোল্ডার যারা আছে আমার প্রজেক্টের, সবার সাথে কমিউনিকেশন ঠিকঠাক থাকতে হবে। ঠিক আছে, এছাড়া হচ্ছে বেশ কিছু 4 নাম্বার রিস্ক যেটা, সেটা হচ্ছে এক্সটার্নাল রিস্ক। এটা কোথায় থাকে? এটা হচ্ছে প্রজেক্টের কন্ট্রোলের বাইরে থাকে। ঠিক আছে, তো এতক্ষণ যেগুলো ছিল সেগুলো হচ্ছে প্রজেক্টের মধ্যেকার যেই প্রবলেম গুলো অ্যারাইজ করতে পারে সেগুলো। এক্সটার্নাল রিস্ক হচ্ছে আউটসাইড প্রজেক্ট কন্ট্রোল। অর্থাৎ তুমি কোনো কিছু একটা কি করেছো, কোনো কিছু একটা তোমার দরকার, ভেন্ডর ডিলে করেছে, এটা তো প্রজেক্টের উপর কিছু না, এটা ভেন্ডরের সাইড থেকে। ঠিক আছে, তো ভেন্ডর ডিলে করেছে। এরপর হচ্ছে হার্ডওয়্যার আনঅ্যাভেলেবিলিটি। তো তোমার হার্ডওয়্যার যেটা দরকার সেটা এখন নাই। ঠিক আছে, এটা কিন্তু প্রজেক্টের কি নাই, প্রজেক্টের হচ্ছে আউট অফ আউট অফ দ্য কন্ট্রোল। তো এটার একটা এক্সাম্পল দিতে পারি। আমরা যখন হচ্ছে থার্ড ইয়ারে ছিলাম, আমাদের একটা কোর্স ছিল হচ্ছে ডিজিটাল সিস্টেম ডিজাইন এরকম। ঠিক আছে, তো ওই কোর্সে হচ্ছে আমাদের ওই আইসি দিয়ে হচ্ছে প্রজেক্ট করা লাগতো। তো আইসি গুলা হচ্ছে নিজেদের কেনা লাগতো আর কি প্রজেক্ট গুলো করার জন্য। তো এমন হচ্ছে প্রথমে হচ্ছে সিমুলেশন করতে হতো আর কি। তারপর হচ্ছে সেটা দেখে আমাদের হার্ডওয়্যার ইমপ্লিমেন্ট করা লাগতো। ঠিক আছে, তো এখন এরপরে দেখা যেত যে আমার আইসি আমি সুন্দর করে হচ্ছে ডিজাইন করে ফেলছি, সিমুলেট করে ফেলছি, যেটা দিয়ে করার দরকার, কিন্তু ওই হার্ডওয়্যার কি নাই। হার্ডওয়্যার ওই একটা আইসি, ওটা কোথাও পাওয়া যায় না। ঠিক আছে, কোথাও পাওয়া যায় না মানে যায় না, এবং ওইটা ছাড়া হচ্ছে কাজটা হবেই না। তো শেষে কি হলো, শেষে হচ্ছে পুরো ঢাকা শহর খুঁজতে খুঁজতে পুরান ঢাকার কোনো একটা জায়গায় হচ্ছে একটা দোকানে পাওয়া গেছে। তো এটার জন্য হচ্ছে কি বেশ কিছুটা ডিলে হয় আর কি। ঠিক আছে, এইসব কাজের জন্য। সো হার্ডওয়্যার যদি আনঅ্যাভেলেবল থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের রিস্কটা কি হয়, এক্সটার্নাল। এরপরে হচ্ছে এনভায়রনমেন্টাল ডিসরাপশন। মনে করো এই যে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ভূমিকম্প হলো, ক্লাইমেট চেঞ্জ, এই টাইপের জিনিসগুলো হচ্ছে চলে আসতে পারে। এখানে আমাদের কোনো হাত নাই, বা প্রজেক্টের কন্ট্রোলের বাইরে। ঠিক আছে, আউট অফ দ্য স্কোপ। এরপর আছে পলিটিক্যাল ইনস্ট্যাবিলিটি, মার্কেট ফ্লাকচুয়েশন হতে পারে, রেগুলেটরি চেঞ্জ। ঠিক আছে, যে কিছু ধরো রুলস রেগুলেশন ছিল, সেগুলো হঠাৎ করে হয়তো কোনোভাবে চেঞ্জ হয়ে গেছে। তো এগুলো হচ্ছে এক্সটার্নাল রিস্ক, যেগুলো আমরা আমাদের অ্যাকচুয়ালি কি নাই, প্রজেক্টের আউট অফ দ্য স্কোপ, আউট অফ দ্য কন্ট্রোল। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে রিকোয়ারমেন্টস রিস্ক। এইটা হচ্ছে আমাদের সব থেকে ক্রিটিক্যাল রিস্ক। ঠিক আছে, সো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস আমরা বলে আসছিলাম যে ওই ফেজটাই হচ্ছে এমন ফেজ যেখানে হচ্ছে আমরা কি করতে পারি, রিকোয়ারমেন্ট গুলো ইজিলি চেঞ্জ করতে পারি। ঠিক আছে, সো এখন এই যে রিকোয়ারমেন্টের মধ্যে, রিকোয়ারমেন্ট রিস্কের মধ্যে কি রিস্ক আসছে, যে অ্যাম্বিগিউয়াস রিকোয়ারমেন্ট, এমন কোন রিকোয়ারমেন্ট যেটা আসলে কি না, মানে আহ, জিনিসটা অ্যাম্বিগিউয়াস। ঠিক আছে, অ্যাম্বিগিউয়াস বা আনরিয়ালিস্টিক কোন রিকোয়ারমেন্ট যদি চলে আসে, এটা একটা রিকোয়ারমেন্ট রিস্ক। ফ্রিকোয়েন্ট চেঞ্জেস। সো দেখো আমরা বলেছিলাম যে ক্লায়েন্ট, এই যে এখানে একটা মিম দিয়েছি দেখো, জাস্ট আ ফিউ স্মল চেঞ্জেস টু দ্য প্রজেক্ট স্কোপ। ঠিক আছে, তো ক্লায়েন্ট এসে বলে যাবে যে একটুখানি চেঞ্জ করতে হবে, বাট ওই একটুখানি চেঞ্জ করার জন্যই হচ্ছে আমাদের রিস্কটা অ্যারাইজ করবে। আমাদের ওই যে আমরা ওয়াটারফল মডেল দেখেছিলাম তাই না, যে পুরোটা ঘুরে এসে তারপর হচ্ছে আবার সব ঠিকঠাক করতে হয়। সো ফ্রিকোয়েন্ট চেঞ্জের জন্য আমাদের একটা রিস্ক অ্যারাইজ করতে পারে। আরেকটা হচ্ছে ইনকমপ্লিট স্ট্যাক হোল্ডার ইনপুট। অর্থাৎ এই যে আমাদের যে কি ছিল, আমাদের স্ট্যাক হোল্ডারদের ইনকমপ্লিট যে ইনপুট, অর্থাৎ কি বলছে ওটাকে, লাইক আমরা রিকোয়ারমেন্ট যে গ্যাদার করেছিলাম তাই না, রিকোয়ারমেন্ট গ্যাদারিং এর ক্ষেত্রে আমাদের কি হয়েছিল, রিকোয়ারমেন্ট গ্যাদারিং করার সময় যদি তোমাকে কেউ কি না করে, লাইক ইউজাররা ধরো তোমার ঠিক মতো ইনপুট দেয় নাই। ঠিক আছে, সেটা একটা প্রবলেম হতে পারে। যে সেইটার জন্য হচ্ছে আমাদের রিকোয়ারমেন্টের রিস্ক অ্যারাইজ করতে পারে, যে হ্যাঁ কিছু জিনিস হয়তো মিসিং ছিল। বা স্টেক হোল্ডার যারা আছে এটার সাথে কানেক্টেড অর্গানাইজেশন বা যাই হোক, সেই তারা হয়তো ইনপুট ঠিক মতো দেয় নাই, রিকোয়ারমেন্ট কিরকম চায় তারা, বা তাদের কিরকম প্রয়োজন। সো সেই ক্ষেত্রেও আমাদের রিকোয়ারমেন্ট রিস্ক অ্যারাইজ করতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে হিউম্যান রিসোর্স রিস্ক। এটা কি? এটা হচ্ছে হিউম্যান রিসোর্স মানে বুঝতেই পারছো যে এটা কার সাথে রিলেটেড, রিলেটেড টু পিপল। ঠিক আছে,
তো মানুষের কি কি টাইপের প্রবলেম হতে পারে, যে স্কিল গ্যাপস, যে যাকে দিয়ে আমি কাজ করাচ্ছি সে অ্যাকচুয়ালি ওই জিনিসটা সম্পর্কে স্কিল না, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা হিউম্যান রিসোর্স রিস্কের আন্ডারে পড়ছে। এরপর হচ্ছে টিম টার্নওভার, তারপরে হচ্ছে লো মোরাল অ্যান্ড কি পার্সোনাল ডিপেন্ডেন্সি, ঠিক আছে। এই ক্ষেত্রে যেগুলো হয় যে টিম মেম্বারদের বা রিলেটেড টু পিপল যেগুলো আছে সেই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমাদের কনসিডার করতে হয়, যেমন টিমের মধ্যে কনফ্লিক্ট হতে পারে, টিমের সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি ওই জিনিসগুলোও শিখতে হবে যে টিম ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে। বা মনে করো যে তুমি আহ সবার সব জিনিসগুলো হচ্ছে ঠিকঠাক রাখতে হবে, ঠিক আছে। যে আমি ঠিক মতো আমার সাইড থেকে আমার যেগুলো করার কথা রেসপন্সিবিলিটি সেগুলো আমি করতে পারছি কিনা, বা ওইগুলোতে কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো এখানে দেখো, এই যে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার ডাজন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াটস গোয়িং অন দিস প্রজেক্ট, ঠিক আছে। সেই কাজ হয়তো টিমে ঠিক মতো হচ্ছে, কিন্তু এই জুনিয়র প্রজেক্ট ম্যানেজার সে অ্যাকচুয়ালি কিছু বুঝতেই পারতেছে না যে প্রজেক্টে কি ধরনের কাজ হচ্ছে। তো যেগুলোই হচ্ছে রিলেটেড টু পিপল সেগুলোকে আমরা বলছি হচ্ছে হিউম্যান রিসোর্স রিস্ক। ওকে, এরপর আছে অপারেশনাল রিস্ক। অপারেশনাল রিস্কে যেটা হচ্ছে যে পোস্ট ডিপ্লয়মেন্ট রিস্ক, ঠিক আছে। তার মানে আমরা সিস্টেম যখন ডেভেলপ করব, ডিপ্লয় যখন করে দিব, ঠিক আছে, তার মানে এই যে ইউজারের কাছে যখন ইউজার যখন ইউজ করার জন্য জিনিসটা কি হবে, রেডি হবে, সেটাকে বলছে পোস্ট ডিপ্লয়মেন্ট। তাহলে কি কি হতে পারে, সিস্টেম ফেইল করতে পারে। যেমন আমরা ওই যে প্রথমে যে এক্সাম্পলটা দিয়ে শুরু করলাম, যে একটা ফুড ডেলিভারি অ্যাপ ডেভেলপ করছি, সিস্টেম একটু পরে কি করলো, ফেল করলো বা ক্র্যাশ করলো, ঠিক আছে। তো এটা কি হচ্ছে, এটা ডিপ্লয়মেন্ট হওয়ার পরে হচ্ছে অ্যাকচুয়ালি, মানে তুমি একদম ইউজারের কাছে হ্যান্ড ওভার করে দিচ্ছ সেই সময় হচ্ছে, বাট তার আগে কিন্তু এগুলো হয় নাই। এছাড়া হচ্ছে কি ডেটা লস হতে পারে, মেইনটেনেন্স করার জন্য কিছু কি থাকতে পারে, এরর থাকতে পারে, ইউজার এরর থাকতে পারে কিছু, ঠিক আছে। তো এগুলোকে বলছি আমরা অপারেশনাল রিস্ক, সেগুলো আমরা আহ এটা হচ্ছে আরেকটা প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রজেক্টের রিস্কের টাইপ। আচ্ছা, আরেকটা টাইপ হচ্ছে সিকিউরিটি অ্যান্ড লিগ্যাল রিস্ক। এখানে কি থাকতে পারে, এখানে হচ্ছে ডেটা প্রাইভেসি ইস্যুস আসতে পারে, ঠিক আছে। যে তুমি ধরো একটা ওই যে ফুড ডেলিভারি অ্যাপ যদি ডেভেলপ করো, তোমার কি করতে হবে, তোমাকে অবশ্যই সিকিউরিটি ওইভাবে কি করতে হবে, মেনটেন করতে হবে, যাতে করে কি করতে হয়, যাতে করে আমরা ওই কনফিডেন্সিয়াল ইনফরমেশন গুলো চলে না যায়, ঠিক আছে। কারণ ডেলিভারি অ্যাপ যেহেতু, তোমার ওইখানে ইউজাররা ডেফিনেটলি কি করবে, তাদের নাম, তারপর হচ্ছে অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলা কিন্তু কি করবে, সবকিছু ইনপুট দিবে, ঠিক আছে। তো তুমি যদি ঠিক মতো কি করতে না পারো, ওইগুলোকে প্রাইভেসি মেনটেন করতে না পারো, সেখান থেকে কিন্তু একটা রিস্ক অ্যারাইজ করবে, ঠিক আছে। এরপরে হচ্ছে নন কমপ্লায়েন্স উইথ রেগুলেশনস অ্যান্ড পোটেনশিয়াল ফর ডেটা ব্রিচেস, আনঅথরাইজড অ্যাক্সেস অর লস অফ ডেটা ইন্টিগ্রিটি, ঠিক আছে। সো এমন কিছু করা যাবে না যাতে হচ্ছে আমাদের রুলস রেগুলেশনস বা লিগাল সাইড দিয়ে কি করা যায়, ওই লিগাল জিনিসগুলোর সাথে হচ্ছে কি কনফ্লিক্ট করে, এরকম কিছু আহ করা যাবে না আর কি, ঠিক আছে। লিগালি হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশনস যেগুলো আছে সেই অনুযায়ী সব ঠিকঠাক থাকতে হবে, এবং ডেটা ব্রিচ যদি হয়, ঠিক আছে, বা আনঅথরাইজড কেউ অ্যাক্সেস যাতে করতে না পারে, এই জিনিসগুলো হচ্ছে নিয়ে কাজ করবে হচ্ছে এই লিগাল অ্যান্ড সিকিউরিটি রিস্ক, ঠিক আছে। ওকে, আমরা আহ সামনের দিকে যাই। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? নো ম্যাম। ওকে, তাহলে আমরা সামনের দিকে যাচ্ছি। এখন এই যে এত রকম রিস্কের কথা বললাম, টাইপস দেখলাম, রিস্ক গুলো অ্যাকচুয়ালি আসবে কোত্থেকে, সোর্সটা কি সেটা একটু দেখবো। তাহলে রিস্কের সোর্স কি, সোর্স হচ্ছে যে অরিজিন অফ রিস্ক আর অফেন ক্যাটাগরাইজ ইনটু থ্রি বাকেটস, তিনটা ভাগে আমরা ভাগ করতে পারবো। ফার্স্ট ওয়ান ইজ অর্গানাইজেশনাল, সেকেন্ড ওয়ান ইজ এনভায়রনমেন্টাল, এন্ড থার্ড ওয়ান ইজ প্রজেক্ট স্পেসিফিক, ঠিক আছে। তাহলে অর্গানাইজেশনাল রিস্ক, এটার সোর্স বলতে কি বুঝাচ্ছি, এই যে ল্যাক অফ টপ ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে টপ ম্যানেজমেন্ট সাপোর্ট, ইন্টারনাল পলিটিক্স থাকতে পারে, বা হচ্ছে এন্ড ইউজার দিয়ে হচ্ছে কি রেজিস্ট্যান্স টু চেঞ্জ, এই প্রবলেম গুলো থাকতে পারে। এরপর আছে এনভায়রনমেন্টাল, যেগুলো আছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট কোনগুলো করতে পারে, এই যে ন্যাচারাল ডিজাস্টার, ঠিক আছে। তারপর যদি কোনো রুলস রেগুলেশনস চেঞ্জ হয়, বা হচ্ছে কোনো ইকোনমিক শিফট কোনো এই টাইপের কিছু হয়, সেই ক্ষেত্রে হচ্ছে এটাকে বলছি আমরা এনভায়রনমেন্টাল সোর্স। আর প্রজেক্ট স্পেসিফিক সোর্স কোনটা, এটা হচ্ছে একদম প্রজেক্টের ভিতরের যেই কি রিস্ক গুলা, প্রজেক্ট স্পেসিফিক যেগুলো আসবে, যেমন হচ্ছে পুয়ারলি আইডেন্টিফাইড, পুয়ারলি ডিফাইন্ড রিকোয়ারমেন্টস, ঠিক আছে। যে রিকোয়ারমেন্ট ঠিক মতো হচ্ছে আমরা কি করি নাই, ঠিকই করি নাই, যে আসলে কি কি রিকোয়ারমেন্ট থাকা উচিত, স্কোপ ঠিক মতো আমরা জানি না, এন্ড ল্যাক অফ স্কিলড পার্সোনাল, অর্থাৎ স্কিল মেম্বাররা হচ্ছে টিমে নাই, বা এই ধরনের প্রবলেম গুলো হচ্ছে আমরা
সোর্স হচ্ছে প্রজেক্ট স্পেসিফিক। ওকে, এই পর্যন্ত হচ্ছে আমরা টাইপ দেখলাম, রিস্ক দেখলাম, সোর্স দেখলাম। এখন হচ্ছে আমাদের এই রিস্ক গুলো যে হচ্ছে এদের ইম্প্যাক্ট কি সেটা হচ্ছে আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? যে এই প্রত্যেকটা রিস্ক, এই রিস্ক যখন আসছে সেই ক্ষেত্রে আমাদের ইম্প্যাক্ট কি পড়তে পারে প্রজেক্টের উপর, সেই জিনিসগুলো আমাদেরকে ইভালুয়েট করতে হবে এবং কতখানি সিভিয়ারিটি সেটার উপর বেস করে। ওকে, তাহলে রিস্ক ইম্প্যাক্ট একটা টার্ম, যেটাকে কি বলছি, রিস্ক ইম্প্যাক্ট ইজ ইভালুয়েটেড বেসড অন সিভিয়ারিটি অ্যান্ড এরিয়া এফেক্টেড। তার মানে হচ্ছে যে কোন এরিয়াতে এই রিস্কটা এফেক্ট করছে সেইটা, আর হচ্ছে কতখানি সিভিয়ার এটা, এটার উপর বেস করে হচ্ছে আমাদের কি করা হচ্ছে, এই রিস্কটাকে, রিস্ক ইম্প্যাক্টটা হচ্ছে ইভালুয়েট করা হচ্ছে। তাহলে একটা এক্সাম্পল দেখি, দেখো এখানে এরিয়া হচ্ছে বেশ কিছু দেওয়া আছে, কস্ট, টাইম, স্কোপ, কোয়ালিটি, রেপুটেশন, কমপ্লায়েন্স অ্যান্ড ইম্প্যাক্টের এক্সাম্পলটা কি দেখা যাচ্ছে দেখো, যে কতখানি সিভিয়ার বা কি কি ধরনের ইম্প্যাক্ট করছে সেটা দেখি। কস্টের মধ্যে কি আছে দেখো, বাজেট ওভাররান, ঠিক আছে, এটা হচ্ছে একটা ইম্প্যাক্ট, যে কস্ট যদি ঠিক মতো মেনটেন না করা হয় বাজেট হচ্ছে বেড়ে যাচ্ছে। টাইম কি, টাইম হচ্ছে তুমি প্রজেক্ট ডিলে হতে পারে, এটা হচ্ছে কি ইম্প্যাক্ট। স্কোপ কি হতে পারে, স্কোপের ক্ষেত্রে ইম্প্যাক্ট করছে রিডিউসড ফাংশনালিটি, যে আমাদের ফিচার বা ফাংশনালিটি যা যা দেওয়ার কথা ছিল সেখান থেকে আহ, তার থেকে কম হচ্ছে। কোয়ালিটি, সো কোয়ালিটি যদি ঠিক না থাকে তাহলে কি হবে, সিস্টেম ডিফেক্টিভ হবে, এটা একটা ইম্প্যাক্টের এক্সাম্পল। রেপুটেশন, ঠিক আছে, লস অফ ট্রাস্ট, অর্থাৎ তুমি যখন একবার একটা ভুল কাজ করবা বা একটা খারাপ জিনিস ডেলিভার করবা, খারাপ, মনে করো যে অনলাইনে শপিং করতেছো, প্রথমবার হয়তো তারা সবসময় কি করে, সবসময় হচ্ছে ভালো প্রোডাক্ট ডেলিভারি দেয়, ঠিক আছে, বাট তুমি যখন প্রথমবার কি করলা, তুমি যখন ডেলিভারি অর্ডার নিলা, দেখলা যে জিনিসটা হচ্ছে কি ডিফেক্টিভ একটা জিনিস দিয়েছে, তার মানে তুমি ইনিশিয়ালি যেটা হবে যে তোমার ট্রাস্টটা চলে যাবে, তোমার রেপুটেশনটা নষ্ট হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা ইম্প্যাক্ট। এন্ড কমপ্লায়েন্স এর মধ্যে কি আছে, লিগাল, লিগাল পেনাল্টিস, এগুলো হচ্ছে আমাদের ইম্প্যাক্ট, যে আমাদের যদি কি না হয়, লিগাল কোনো ইস্যুস যদি থাকে, ওই যে আমরা প্রথম দিকে লিগাল ফিজিবিলিটির মধ্যে দেখে আসছিলাম অ্যানালাইসিস করে, যে লিগাল জিনিসগুলো আমাদের যাতে সবকিছু ঠিকঠাক থাকে, না হলে কিন্তু লিগাল পেনাল্টি চলে আসতে পারে, ঠিক আছে। ওকে, এবার রিস্কের ইম্প্যাক্টের জন্য আমাদের হচ্ছে সিভিয়ার, যেহেতু আমরা মেনশন করেছি যে কতটুকু সিভিয়ার, সেই জিনিসগুলোকে হচ্ছে আমাদের এখন লেভেলে ভাগ করা হয়েছে চারটা। তো প্রথমটাকে বলছি আমরা লো। লোর মধ্যে কি বলছে, মেজর ইনকনভেনিয়েন্স, সরি মাইনর ইনকনভেনিয়েন্স, তার মানে তোমার সিভিয়ারিটি যদি কম থাকে, সিভিয়ারিটি লেভেলটা যদি লো হয়, তার মানে ওটার খুব বেশি কি হবে না, খুব বেশি ইম্প্যাক্ট করবে না বা খুব বেশি সমস্যা হবে না, ঠিক আছে। মিডিয়ামটা কি, মিডিয়াম হচ্ছে ম্যানেজেবল ডিসরাপশন, অর্থাৎ আহ, এখানে কি হচ্ছে, যেটাই হোক না কেন সেটাকে হচ্ছে আমরা সামহাও ম্যানেজ করে ফেলতে পারবো, এই রিস্ক যদি চলে আসে, সিভিয়ারিটি যদি মিডিয়াম হয়। হাই এর ক্ষেত্রে কি হচ্ছে, হাই এর ক্ষেত্রে হচ্ছে প্রজেক্ট, মেজর প্রজেক্ট ইম্প্যাক্ট, ঠিক আছে, অর্থাৎ প্রজেক্টের উপর একটা মেজর ইম্প্যাক্ট করবে যদি আমাদের সিভিয়ারিটিটা কি হয়, অনেক বেশি হয়। এন্ড ফাইনালি হচ্ছে ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল মানে হচ্ছে এমনই খারাপ অবস্থা, এমনই রিস্ক অ্যারাইজ করলো, সিভিয়ার, এমনই সিভিয়ার যে প্রজেক্টটা ফেল করবে, অথবা হচ্ছে কি কোনো লিগাল ইস্যু চলে আসবে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের রিস্ক ইম্প্যাক্টের সিভিয়ারিটির লেভেল গুলা। তো এখানে দেখো আমরা একটা রিস্ক ম্যানেজমেন্টের বেশ কিছু প্রসেস দেখছি, যে কিভাবে অ্যাকচুয়ালি রিস্ক গুলো ম্যানেজ করা উচিত। যে রিস্ক ম্যানেজমেন্টের বেশ কিছু প্রিন্সিপাল আছে, প্রিন্সিপাল গুলো কি, যে ক্রিয়েটস ভ্যালু, তারপর হচ্ছে ইন্টিগ্রাল পার্ট অফ দা অর্গানাইজেশনাল প্রসেস, পার্ট অফ ডিসিশন মেকিং, ঠিক আছে। এক্সপ্লিসিটলি অ্যাড্রেস আনসার্টেনিটি, অর্থাৎ তোমার আনসার্টেনিটি যেগুলো আসে সেগুলো তোমাকে কি করতে হবে, এক্সপ্লিসিটলি অ্যাড্রেস করতে হবে। তারপর সিস্টেমেটিক, স্ট্রাকচার্ড অ্যান্ড টাইমলি হতে হবে প্রজেক্ট, এই এই জিনিসগুলোকে রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে। তারপর বেসড অন অ্যাভেলেবল, বেস্ট অ্যাভেলেবল ইনফরমেশন, টেক্স, তারপর হচ্ছে টেইলার্ড, টেক্স হিউম্যান কালচারাল ফ্যাক্টরস ইনটু অ্যাকাউন্ট, ট্রান্সপারেন্ট অ্যান্ড ইনক্লুসিভ, ডাইনামিক, ইটারেটিভ অ্যান্ড রেসপন্সিভ টু চেঞ্জেস, অ্যান্ড ফ্যাসিলিটেটস কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্টস অ্যান্ড এনহ্যান্সমেন্ট অফ দ্য অর্গানাইজেশন, ঠিক আছে। সো এই জিনিসগুলো হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের এক একটা কি, ম্যানেজিং রিস্ক, রিস্কের হচ্ছে প্রিন্সিপাল এই কয়টা। So আমরা সামনে আরো বেশ কিছু ইথিক্যাল জিনিস বা আরো কিছু জিনিস দেখবো। তো এটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের প্রসেসের জন্য এখানে আমাদের জাস্ট একটা সামারাইজ করা আর কি, ঠিক আছে।
এই প্রিন্সিপাল গুলো মেনটেন করে হচ্ছে আমরা কোথায় যাচ্ছি, আমরা এই রিস্ক ম্যানেজমেন্টের ফ্রেমওয়ার্কে চলে যাই। ঠিক আছে, তো ফ্রেমওয়ার্কের মধ্যে কি হচ্ছে যে আমাদের কমিটমেন্ট থাকে, তারপর হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক ডিজাইন করতে হয় যাতে করে আমরা রিস্ক গুলোকে ম্যানেজ করতে পারি। ইমপ্লিমেন্ট করতে হয় সেটাকে, যেটা ডিজাইন করছি, যে কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট ইমপ্লিমেন্ট করব। তারপর হচ্ছে যেটা ইমপ্লিমেন্ট করছে সেটাকে কি করতে হয়, রিভিউ করতে হয় আর মনিটর করতে হয় যে ফ্রেমওয়ার্কটা ঠিক মতো আছে কিনা, অ্যান্ড কন্টিনিউয়াসলি এই ফ্রেমওয়ার্কটা কি করতে হবে, ইমপ্রুভমেন্টের মধ্যে দিয়ে থাকতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে এখানে আমরা দেখছি যে প্রসেস অফ ম্যানেজিং রিস্ক, কিভাবে আমাদের রিস্কটাকে আমরা ম্যানেজ করতে পারি। তো এখানে দেখো সবকিছু বাই ডিরেকশনাল, অর্থাৎ এদিক থেকে এদিকেও যাওয়া যাবে, এদিক থেকে এদিকেও যাওয়া যাবে। ঠিক আছে, যে অ্যাকচুয়ালি এখানে কি হতে হবে, সবকিছুই বাই ডিরেকশনাল অ্যাকচুয়ালি। সো কমিউনিকেশন অ্যান্ড কনসালটেশন, এটার পরে কি করা যায়, আমরা কনটেক্সটটা এস্টাবলিশ করতে পারি, রিস্ক অ্যাসেসমেন্ট কিভাবে করতে হয় আমরা দেখবো সামনে। তারপর হচ্ছে রিস্ক ট্রিটমেন্ট আছে। ঠিক আছে, মনিটর আর রিভিউ। তো এই মনিটর রিভিউ থেকে দেখা আবার এইদিকে ডিরেকশন দিয়েছে, তার মানে হচ্ছে এই রিভিউ করার পর আবার আমরা কনটেক্সট এস্টাবলিশ করতে পারি, আবার অ্যাসেসমেন্ট করতে পারি, আবার হচ্ছে কি রিস্ক ট্রিটমেন্ট করতে পারি। রিস্ক ম্যানেজের পর হচ্ছে আমরা আবার ফ্রেমওয়ার্কে চলে যেতে পারি, ফ্রেমওয়ার্ক হয়ে গেলে আবার আমরা এখানে রিস্ক ম্যানেজ করতে চলে আসতে পারি। ঠিক আছে, তো রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসটা হচ্ছে এই এইভাবে অ্যাকচুয়ালি এই সাইকেলে কাজ করে। আচ্ছা, সো আমি যদি এখন এই ডায়াগ্রামে যেটা বললাম সেটাকে যদি সিম্পলি একটু সামারাইজ করি যে কোন স্টেপের পর কোন স্টেপ হবে সেটা একটু দেখি। ফার্স্ট অফ অল প্রথমে হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যানটাকে ডেভেলপ করতে হবে, যে আমরা কিভাবে প্ল্যান করব এবং কি কি রিস্ক আছে সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে। তারপর কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করতে হবে, এটা এখনই একটু পরে আমরা দেখবো যে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস কি, কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস কি, এগুলো আমরা একটু পরে দেখবো। কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করতে হবে, তারপর হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করতে হবে। তারপর প্ল্যান করতে হবে রিস্ক রেসপন্স, অর্থাৎ যেই রিস্কটা আসবে সেটাকে আমরা রেসপন্স করবো কিভাবে, এই জিনিসটা হচ্ছে আমরা এখানে প্ল্যান করব। মনিটর অ্যান্ড কন্ট্রোল রিস্ক। ঠিক আছে, তো আমাদের রিস্ক কে মনিটর করতে হবে এবং কন্ট্রোল করতে হবে, এবং এখান থেকে দেখো এই যে ডিরেকশন গুলা কোথায় যাচ্ছে, যে মনিটর করে হচ্ছে আমরা যদি কন্ট্রোল করতে চাই আবার আমাদের কি করা লাগতে পারে, নতুন কোনো রিস্ক আইডেন্টিফাই করতে হতে পারে, অথবা নতুন কোনো প্ল্যান রিস্ক রেসপন্সের জন্য করতে হতে পারে। ঠিক আছে, সো এই জন্য হচ্ছে এই ডিরেকশন গুলো দেয়া। তারপর হচ্ছে আমরা ধরো কি করেছি, রিস্ক রেসপন্স প্ল্যান করতে যে পেয়ে গেলাম কখনো যে আহ, নতুন কোনো রিস্ক আইডেন্টিফাই হয়েছে, সে তখন আবার এখান থেকে হচ্ছে ঘুরে আসলো। ঠিক আছে, আবার রিস্ক রেসপন্স প্ল্যান করতে গিয়ে আমরা কখনো হচ্ছে আমাদের এই কি করতে হতে পারে, কোয়ালিটেটিভ অ্যানালাইসিস বা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস ওই স্টেজেও করতে হতে পারে। সেই পুরোটাই ওভারঅল হচ্ছে একটা আরেকটার সাথে কি রিলেটেড। সো এইভাবেই হচ্ছে আমরা রিস্ক ম্যানেজমেন্ট করে থাকি। আচ্ছা, তো এখন রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসে তাহলে আমাদের মেইনলি হচ্ছে 5টা টাস্ক থাকবে। এই 5টা টাস্ক আমাদেরকে করতে হবে। ঠিক আছে, সো ফার্স্ট ওয়ান ইজ রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস। এটার মধ্যে কি বলছে, প্রথমটায় আছে হচ্ছে কি, ফার্স্ট ওয়ান ইজ রিস্ক আইডেন্টিফিকেশন, অর্থাৎ রিস্কটাকে অ্যানালাইসিস করতে, আইডেন্টিফাই করতে হবে। সেকেন্ড ওয়ান ইজ রিস্ক অ্যানালাইসিস, যে আমাদের এখানে কি করতে হবে, কোয়ালিটেটিভ অ্যানালাইসিস এবং কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, এই দুই ধরনের অ্যানালাইসিসই করতে হবে। থার্ড ওয়ান ইজ রিস্ক ইভালুয়েশন বা প্রায়োরিটাইজেশন, যে কাকে প্রায়োরিটি দিব বা কাকে ইভালুয়েট করব কিভাবে, সেই জিনিসগুলো এখানে ডিসকাস করা হয়। আমরা প্রত্যেকটা স্টেপ দেখবো সামনে। তারপর রিস্ক রেসপন্স প্ল্যানিং, যেটা বলছিলাম যে রিস্ক যদি চলে আসে এটার রেসপন্স আমরা কিভাবে দিব সেটার একটা প্ল্যানিং থাকতে হবে। এন্ড ফাইনালি রিস্ক মনিটরিং এন্ড কন্ট্রোল। ঠিক আছে, সো যেটাই আমি এখানে করি না কেন, যেই জিনিসগুলো বা হচ্ছে যেই প্ল্যানটাই করি না কেন, সেটা হচ্ছে এক্সিকিউশন করার পর আমরা জানি যে সেটা আইদার কি হোক, আইদার প্রজেক্ট ম্যানেজমেন্ট হোক, আইদার এসডিএলসি লাইফ সাইকেল হোক, বা যেটাই আইদার রিস্ক অর কি হোক, অর হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট হোক, আমাদের সবসময় কি করতে হবে, যেটা চলছে সেটা মনিটরিং করতে হবে, কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, তাহলে দেখি আমরা এখানে রিস্ক আইডেন্টিফিকেশনের জন্য প্রথমে আসবো হচ্ছে আমাদের প্রথম পার্ট, রিস্ক আইডেন্টিফিকেশন। ঠিক আছে, সো রিস্ক আইডেন্টিফিকেশনের জন্য আমাদের বেশ কিছু টেকনিক আছে। তো টেকনিক গুলোর জাস্ট আমরা নাম জানবো, সবগুলোর হচ্ছে ডিটেইল আমাদের এখানে নাই। সো রিস্ক আইডেন্টিফিকেশনের কি কি টেকনিক আছে, ফার্স্ট অফ অল প্রথমটা হচ্ছে ব্রেইন স্টর্মিং। ঠিক আছে, ব্রেইন স্টর্মিং মানে কি, ব্রেইন স্টর্মিং মানে কি? চিন্তা করা বসে বসে ম্যাম।
হ্যাঁ মানে কোন একটা প্রবলেম নিজেরা নিয়ে। চিন্তা করে বের করা, ঠিক আছে। তাহলে এখানে কি হ্যাঁ, হচ্ছে, এখানে হচ্ছে পুরো টিম একসাথে বসবে, বসে হচ্ছে কি কি রিস্ক আসতে পারে এগুলো চিন্তা করে করে হচ্ছে ব্রেন স্টর্মিং করে বের করবে, ঠিক আছে। সেটার এক্সাম্পল কি, যে দেখো সিস্টেম অ্যানালিস্ট অ্যান্ড ইউজার সবাই একসাথে বসে লিস্ট করছে যে কি কি ধরনের সিস্টেম থ্রেট অ্যাকচুয়ালি আসতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে রিস্ক আইডেন্টিফিকেশনের একটা টেকনিক। সেকেন্ড ওয়ান ইজ ইন্টারভিউয়ার সার্ভে। তাহলে এইখানে আমরা কি করতে পারবো, আমরা এক্সপার্ট আর স্ট্যাক হোল্ডার এদের সাথে ডিরেক্টলি ইন্টারভিউ করতে পারবো, এদের ডিরেক্টলি ইন্টারভিউ নিতে পারবো, বা হচ্ছে এদের এদের কাছ থেকে সার্ভে রেসপন্স নিতে পারবো, ঠিক আছে। যে তাদের এক্সপার্টাইজ থেকে এক্সপার্ট যদি হয়, বা স্ট্যাক হোল্ডার যারা ইউজ করছে বা যারা অর্গানাইজেশন আছে, তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি করতে হবে, তাদের সাথে আমরা কথা বলে রিস্ক গুলো কি আসতে পারে সেটা আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে। যেমন এখানে হচ্ছে আহ আস্ক ফিনান্স ম্যানেজার হোয়াট ক্যান ডিলে ইআরপি রোল আউট, ঠিক আছে। যে কোন কারণে অ্যাকচুয়ালি এটা হচ্ছে, আমরা সরাসরি যদি তার সাথে কথা বলি তাহলে আমরা এই আইডেন্টিফাই করতে পারবো রিজাল্টটা। এরপর আছে চেকলিস্ট। চেকলিস্ট কি স্ট্যান্ডার্ড চেকলিস্ট আছে রিস্কের। সো এটা কার স্টাইলে, এই যে দেখো পিএম বিওকে, এটা কি মনে আছে পিএম বিওকে স্টাইল? এটা বলতে পারবা কেউ? আমরা অনেকবার বলেছি এটা। প্রজেক্ট ম্যানেজমেন্ট বডি এই টাইপের কিছু একটা পড়েছি মনে পড়ে, যে তারা হচ্ছে এই জিনিসগুলো ফিক্স করে। এটা এটা প্রজেক্ট ম্যানেজমেন্ট চ্যাপ্টারেই পড়েছি আর কি, ঠিক আছে। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট বডি, তারপর কি, সো ওই অফ পিএমবিও নলেজ। কে, হ্যাঁ। সো এই যে এটা ছিল, ওইটার স্টাইলে হচ্ছে বেশ কিছু ওরা কি করেছে, রিস্ক লিস্ট করে দিয়েছে। সো ওই লিস্টের মধ্যে কি কি আছে সেটা দেখেও হচ্ছে আমরা চেক লিস্ট ইউজ করে কি করতে পারি, জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে। ওকে, এরপর আছে সট অ্যানালাইসিস। সট অ্যানালাইসিস হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট টার্ম যে কোনো প্রজেক্টের জন্য। তো সটের 4টা ওয়ার্ডের প্রথম লেটারটা দিয়ে হচ্ছে সট অ্যানালাইসিস বলছে। তাহলে এখানে কি, এস মানে হচ্ছে স্ট্রেংথ, ডাব্লিউ মানে হচ্ছে উইকনেস, ও মানে হচ্ছে অপরচুনিটিস, এন্ড টি মানে হচ্ছে থ্রেটস। এই হচ্ছে কি সট অ্যানালাইসিস, ঠিক আছে। তাহলে এখানে কি করতে হবে, এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করে কাজ করা যায়। তো উইকনেস বলতে এখানে কি বোঝাচ্ছে, উইকনেস মানে হচ্ছে এই যে ট্রেন ডেভেলপার যদি না থাকে, বা একটা প্রজেক্টের স্ট্রেংথ কি হতে পারে, ঠিক আছে, সেগুলো বের করা, বা এই অপরচুনিটি কি কি আছে, থ্রেট কি কি আছে, এগুলোকে আইডেন্টিফাই করা। এরপর আছে ডেলফি টেকনিক। এখানে হচ্ছে দেখো, এখানে অ্যানোনিমাস এক্সপার্ট ইনপুট থাকবে, ঠিক আছে। এক্সপার্ট ইনপুট থাকবে কিন্তু এটা অ্যানোনিমাস। তো এই জিনিসগুলোকে হচ্ছে আমরা বলছি ডেলফি টেকনিক। সো রিমোট এক্সপার্টস প্রেডিক্ট ইন্টিগ্রেশন রিস্ক, ঠিক আছে। সো ইন্টিগ্রেশনের কি কি ফেইলিয়ার হতে পারে বা কি কি প্রবলেম হতে পারে, এটা হচ্ছে রিমোট এক্সপার্ট যারা আছে তারা জিনিসগুলো আইডেন্টিফাই করতে পারে। আচ্ছা, আরেকটা হচ্ছে ফিশ বোন। ফিশ বোন নাম শুনেছি, মানে ফিশ বোন জিনিসটা কি, নাম শুনে কি মনে হচ্ছে? ফিশ মাছের বোন, কাটা মাছের কাঁটা, এক্স্যাক্টলি, ঠিক আছে। ফিশ বোন মানে হচ্ছে মাছের কাঁটা। তার মানে এখানে আমরা হচ্ছে রুট কজটা যদি বের করে ফেলি তাহলে কি হবে, তাহলে আমাদের পারফরমেন্স ইস্যু আমরা খুঁজে বের করতে পারবো, ঠিক আছে। যে রুট কজ অ্যাকচুয়ালি কি সেটা যদি বের করতে পারি। সো ফিশ বোন হচ্ছে, এটা দেখি ইমেজ আছে কিনা, পরের আগের সেমিস্টারে হচ্ছে ছিল, আচ্ছা এখানে আছে, হ্যাঁ। সো ফিশ বনে হচ্ছে রুট কজ, কজ আর ইফেক্ট অ্যানালাইসিস, যে আমরা এখানে রুট কজটাকে বের করছি, ঠিক আছে। সো এটা হচ্ছে কি একটা ফিশ বোনের কি একটা এক্সাম্পল, যে এখানে দেখো, এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, এই যে মাছের কাটা যেই বড় সাইডটা থাকে সেটা, আর এগুলো হচ্ছে কি যে ছোট কাটাগুলো, ঠিক আছে। তো এই জন্য এটাকে বলা হয় হচ্ছে কি ফিশবোন টেকনিক। তো এখানে কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে আমরা রুট কজটাকে খুঁজে বের করার চেষ্টা করি, কোন কজের জন্য কোন ইফেক্ট পড়ে সেগুলো হচ্ছে এখানে মেনশন করা হয়। তো এখানে যেমন এই যে বোন, যেটা কি মানে যেটা অ্যাকচুয়াল, সব থেকে অ্যাকচুয়াল বোন যেটা, ঠিক আছে, মানে এটা কি কি বলে, এটা কি ব্যাকবোন, আচ্ছা। মাছের এই বড় কাটা যেটা, সেখানে হচ্ছে কি করছে দেখো, প্রমোটিং ইনক্লুশন অফ চিলড্রেন উইথ স্পেশাল নিডস ইন মেইন স্ট্রিম এক্সটেন্ডেড সার্ভিসেস। তো এখানে হচ্ছে আমরা একটা কি দিয়ে দিয়েছি, রিজন দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আমরা এখানে
জাস্ট এই কাটার থ্রুতে হচ্ছে কি কোনটার জন্য, ট্রেনিং এর জন্য কি আসতে পারে, অ্যাক্সেস এর জন্য কি আসতে পারে, ফিনান্সে কি হতে পারে, অ্যাটিটিউডে কি হতে পারে, ঠিক আছে, ক্যাপাসিটিতে কি হতে পারে, আর ট্রান্সপোর্টে কি হতে পারে। তো এগুলো হচ্ছে কজ, আর এখানে কি আছে, এগুলো হচ্ছে ইফেক্ট, ঠিক আছে। যে ক্যাপাসিটি যদি কম থাকে, লিমিটেড নাম্বার অফ স্পেশালি কোয়ালিফাইড স্টাফ, সেই জিনিসগুলো হচ্ছে এখানে চলে আসে। তো এটা হচ্ছে আমাদের ওইভাবে আর কি ডিটেইল নাই, ডিটেইল হলে আরো বেশি কিছু পড়াইতাম, জাস্ট দেখানোর জন্য যে এটা হচ্ছে কি ফিশবোন হচ্ছে এরকম এরকম দেখতে হয়, জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য হচ্ছে দেয়া আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে প্রজেক্ট রিস্ক আইডেন্টিফাই করার জন্য আমাদের বেশ কিছু প্র্যাকটিস আছে, যে আমরা কি কি ফেজের মধ্যে দিয়ে যেতে পারি। ডকুমেন্টেশন রিভিউ, তারপর হচ্ছে এই যে ট্রিম ব্রেইনস্টর্মিং যেগুলো বললাম, SWOT অ্যানালাইসিস, ডেলফি মেথড, প্রেডিক্টিভ অ্যানালাইসিসও হতে পারে, এটা একটা মেথড আছে, মানে অনেক ধরনের মেথড আছে তোমার রিস্ক অ্যানালাইসিস করার জন্য। মন্টে কার্লো সিমুলেশন আছে, এগুলো হচ্ছে মানে জাস্ট নামগুলো জেনে রাখবা, যেহেতু আমরা বেসিক লেভেলে আছি, ঠিক আছে। তো সবকিছু বেসিক পড়ছি আমরা, সো জাস্ট এই সবকিছু সবগুলা মেথড আমরা দেখবো না, একটা জিনিসের অনেক অনেক মেথড আছে, তো আমরা অল্প কিছু মেথড হচ্ছে এখানে দেখবো, ঠিক আছে। সো রিস্ক অডিট এটা একটা মেথড আছে। ওকে, সো এই হচ্ছে আমাদের রিস্ক আইডেন্টিফিকেশনের টেকনিক গুলো। আচ্ছা, এরপরে আসবে হচ্ছে রিস্ক অ্যানালাইসিস, ঠিক আছে। রিস্ক অ্যানালাইসিস এর মধ্যে আমরা দুই ধরনের কি করব, দুই ধরনের অ্যানালাইসিস করব, একটা হচ্ছে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস, আর সেকেন্ড ওয়ান ইজ কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। সো কোয়ালিটেটিভ অ্যানালাইসিস শুনে কি বুঝতে পারতেছো? কোয়ালিটেটিভ অ্যানালাইসিস কি মনে হচ্ছে? মানে থিওরি টাইপ অ্যানালাইসিস ম্যাম, নাম্বার নাই। মানে হ্যাঁ, মানে কোয়ালিটিটা হচ্ছে কি করবে, কোয়ালিটিটা চেক করবে, তাই না? সামহাউ ওই কিভাবে করবো আমরা দেখবো। তো কোয়ালিটি মেজারমেন্ট মানে সবসময় এটা না যে আমরা ওই নাম্বার ইউজ করে কাজ করতেছি, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে কি কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, এটার মানে তাহলে কি বোঝাচ্ছে? এটা তাহলে নাম্বার নাম্বার দিয়ে ম্যাম মেজার হ্যাঁ, মানে করতেছি। নিউমেরিক ভ্যালু আসবে কিছু একটা, ঠিক আছে, যেমন এক্সপেক্টেড মনিটারি ভ্যালু, ইএমভি, এই জিনিসটা আমরা খুব ভালো মতো করবো। আরেও একটা আছে মন্টে কার্লো মেথড, এটা আমরা এই এই লেকচারে মানে এই কোর্সে দেখবো না আর কি, ঠিক আছে। তাহলে আমরা মেইন ফোকাস করব হচ্ছে কোথায়, কোয়ালিটেটিভ অ্যানালাইসিস, আর হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস এর মধ্যে আমরা করব হচ্ছে ইএমভি বা এক্সপেক্টেড মনিটারি ভ্যালু। তো এরপর থেকে হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল জিনিসগুলো হচ্ছে শুরু হতে থাকবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা স্টার্ট করছি। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা পরের পার্ট স্টার্ট করার আগে? আচ্ছা, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। প্রথমটা হচ্ছে কোয়ালিটেটিভ রিস্ক অ্যানালাইসিস, ঠিক আছে। তার মানে এইখানে আমাদের কি করতে হবে, আমাদের অবজেক্টিভ হচ্ছে যে কোনটার রিস্ক বেশি বা সিভিয়ারিটি, সহজ কথায় যদি বলি, রিস্কের সিভিয়ারিটিকে আমরা কিভাবে বের করব, দুইটা জিনিসের উপর বেস করে হচ্ছে। রিস্কের সিভিয়ারিটি না, অ্যাকচুয়ালি মানে কোন রিস্কে আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত, যে যে রিস্কের হচ্ছে কি মানে যেটার সিভিয়ারিটি বেশি আসবে সেটাই সেই হিসেবে কি করা উচিত, আমাদের রিস্কটাকে প্রায়োরিটি দেওয়া উচিত, তাই না। সো এই ক্ষেত্রে দুইটা ফ্যাক্টর কাজ করবে, একটা হচ্ছে প্রবাবিলিটি, একটা হচ্ছে ইম্প্যাক্ট, ঠিক আছে। তাহলে প্রবাবিলিটি আর হচ্ছে ইম্প্যাক্ট। সো রিস্ক অ্যানালাইসিস এর ক্ষেত্রে হচ্ছে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস ইজ আ মেথড, যেটা কি, যেটা আমাদের রিস্ক গুলোকে ইভালুয়েট করবে বেসড অন দেয়ার প্রবাবিলিটি, আর হচ্ছে ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট মানে হচ্ছে সিভিয়ারিটি, মানে এই এই রিস্কটা যদি হয়েই যায় তাহলে প্রজেক্টের উপর কিরকম ইম্প্যাক্ট করবে, ঠিক আছে। এবং এখানে কি হবে, ইউজিং ডেসক্রিপটিভ ক্যাটাগরিজ, যেটা ওই যে বলতেছিলা যে আমরা থিওরিটিক্যাল বা যে ডেসক্রিপটিভ করে হচ্ছে আমরা কাজ করব, কারণ এখানে কি নাই, আমরা বলেছি যেহেতু কোয়ালিটেটিভ, সো এখানে নিউমেরিক ভ্যালু অ্যাকচুয়ালি ওইভাবে আসবে না, ঠিক আছে। তার মানে আমরা যদি ফর্মালি বলতে চাই যে হোয়াট ইজ কোয়ালিটেটিভ risk analysis. So qualitative risk analysis is the process of prioritizing. So এই জিনিসটা খেয়াল রাখবা, প্রায়োরিটাইজ করছে, prioritizing identified risk by assessing how likely they are to occur or how much they would affect the project's objectives.
সো প্রজেক্ট অবজেক্টিভের মধ্যে আমরা একটু আগে বলে আসছি যে কি কি থাকতে পারে, কস্ট থাকতে পারে, টাইম থাকতে পারে, স্কোপ থাকতে পারে, কোয়ালিটি থাকতে পারে, ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে থাকবে। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি।